আসসালামু আলাইকুম। ক্লাস 10 আগের ভিডিওতে তোমাদের আমি পরিবেশ ও তার সম্পদের নাইট্রোজেন চক্র নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে আমরা বিভিন্ন ধাপগুলো জেনেছি। তো এই ধাপগুলোর মধ্যে কিছু আমরা ব্যাখ্যাও করেছি, যেমন আমরা নাইট্রোজেন আবদ্ধকরণের মাধ্যমে প্রাকৃতিক নাইট্রোজেন কিভাবে আবদ্ধকরণ হয় সেটা জেনেছি, জীবজ কিভাবে আবদ্ধকরণ হয় জেনেছি। আজকে জানবো শিল্পজাত আবদ্ধকরণ কিভাবে হয়। তাহলে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পজাত আবদ্ধকরণ অর্থাৎ কিভাবে নাইট্রোজেন আবদ্ধ হয় সেটা আমরা জানব। তো দেখো কি হচ্ছে না, বিভিন্ন যে রাসায়নিক কারখানায় যে সমস্ত নাইট্রোজেন ঘটিত সারগুলো তৈরি হয়, যেমন ধরো ইউরিয়া, অ্যামোনিয়া, এই সমস্ত নাইট্রোজেন সারগুলো প্রস্তুত করা হয় কোথায় না, এগুলো বিভিন্ন সার কারখানাতে এই ধরনের সার। কারণ আজকাল সারের ব্যবহার খুব বেশি ব্যবহার করা হয়, কারণ কি খুব কম সময়ে উন্নত মানের ফসল ফলানোর জন্য, মাটিকে উর্বর করার জন্য এই ধরনের রাসায়নিক সারগুলোকে ব্যবহার করা হয়। তো এই সার কৃষিক্ষেত্রে সব জায়গাতেই দেওয়া হয়, ছড়ানো হয়, ফলে মাটির যে নাইট্রোজেন, এগুলো সব নাইট্রোজেন ঘটিত হওয়ার কারণে মাটিতে যে নাইট্রোজেন, নর্মালি যে নাইট্রোজেন ছিল, সেই নাইট্রোজেনের পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়। তাহলে এই সার ব্যবহারের কারণে কি হচ্ছে, মাটির নাইট্রোজেন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দেখো এর রিজনটা কি না, শিল্পজাতকরণ। এই নাইট্রোজেনগুলো ম্যানুয়ালি তৈরি করা হয়েছে, এটা প্রাকৃতিকভাবে হয়নি, ওই জন্য বলা হচ্ছে শিল্পজাত আবদ্ধকরণ। এছাড়া সার কারখানা থেকে যে সমস্ত বজ্র নিষ্কাশিত হয়, সার কারখানায় যেগুলোতে নাইট্রোজেন ঘটিত সার হয়, সেখান থেকে যে বজ্র পদার্থ নিষ্কাশিত হয়, সেখানেও প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত পদার্থ থাকে। এই নাইট্রোজেনযুক্ত বজ্রগুলো নদীতে মেশে এবং বন্যার সময় নদীর চারপাশে নিচু যে সমস্ত এলাকায় প্লাবিত হয়, সেই সমস্ত জায়গায় প্লাবিত হওয়ার কারণে কি হয় না, ওই নাইট্রোজেন ঘটিত বজ্রগুলো মাটিতে মেশে এবং মাটির নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করে দেয়। তাহলে এই হচ্ছে শিল্পজাত আবদ্ধকরণ। শিল্পজাত আবদ্ধকরণটা খুব সিম্পল কিছু না, শিল্প অর্থাৎ কারখানাতে যে সমস্ত নাইট্রোজেন তৈরি হচ্ছে, ইউরিয়া, অ্যামোনিয়া, এইগুলো কি হচ্ছে না, মাটিতে কৃষকরা ফসলের জন্য ব্যবহার করছেন, যার কারণে মাটির নাইট্রোজেন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কারখানা থেকে নাইট্রোজেন তৈরির যে সমস্ত কারখানা, সেই সমস্ত কারখানা থেকে যে সমস্ত বজ্র নিষ্কাশিত হয়, সেই বজ্রগুলো যখন বিভিন্ন নদীতে গিয়ে পড়ে, তখন সেখান থেকে পাশের যে সমস্ত নিচু এলাকা বন্যা হলে প্লাবিত হয়ে যায়, তখন সেই জায়গার মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হচ্ছে। তাহলে আমরা শিল্পজাত আবদ্ধকরণ সম্পর্কেও জানলাম। তাহলে আমরা আবদ্ধকরণ বা ফিক্সেশন পার্টটা বুঝলাম। এবার কি হবে না, এবার তো ফিক্সেশন হলো, ফিক্সেশনের পর সেই নাইট্রোজেনটা জীবদেহে প্রবেশ করতে হবে। তাহলে 2 নম্বর টপিক আমরা এবার জানবো যে নাইট্রোজেনের কোথায় না জীবদেহে কিভাবে প্রবেশ হচ্ছে। নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ। তাহলে নাইট্রোজেন যখন জীবদেহে প্রবেশ করবে, কিভাবে প্রবেশ করবে না, দেখো একমাত্র যে অ্যাটমসফেরিক নাইট্রোজেন, সেই নাইট্রোজেন কিন্তু আমরা নিতে পারি না। সেই অ্যাটমসফেরিক নাইট্রোজেন কি হয় না, মাটিতে আবদ্ধ হয় এবং মাটিতে বিভিন্ন যৌগ রূপে, নাইট্রোজেনের যে যৌগ, বিভিন্ন যৌগ রূপে কি হয়, এগুলো মাটিতে আবদ্ধ হয়। কিভাবে হয় সেই পদ্ধতিগুলো আমরা আগেই জানলাম। তো এই নাইট্রোজেনগুলো আবদ্ধ হওয়ার পর কি হয় না, মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তার মানে এরা প্রথমে মাটিতে আবদ্ধ হলো, মাটিতে আবদ্ধ হওয়ার পর কি হচ্ছে না, এই নাইট্রোজেন যখন বিভিন্ন উদ্ভিদ কি করছে, জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের মাধ্যমে
অ্যাবজর্ব করছে, শোষণ করছে, তখন সেই নাইট্রোজেন উদ্ভিদ দেহে প্রবেশ করলো। এবং উদ্ভিদ দেহে প্রবেশ করার পর যখন আমরা কোনো উদ্ভিজ্জ প্রোটিন বা এই নাইট্রোজেনটা উদ্ভিদ দেহে কী রূপে থাকছে না প্লান্ট প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন রূপে অবস্থান করছে। এই উদ্ভিজ্জ প্রোটিন যখন আমরা প্লান্টকে সরাসরি বা পরোক্ষভাবে গ্রহণ করি, তখন সেই প্লান্ট থেকে বিভিন্ন প্রাণীর দেহে কি হয়, নাইট্রোজেন প্রবেশ করে। কিসের মাধ্যমে? বাই ফুড, অর্থাৎ খাদ্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। এইভাবে প্রাণী দেহে বিভিন্ন উদ্ভিজ্জ প্রোটিনগুলো মানুষ জীবদেহে প্রবেশ করে। অর্থাৎ বাতাসের যে মুক্ত নাইট্রোজেন, সেই নাইট্রোজেন দেখো কিভাবে জীবদেহে প্রবেশ করছে না বিভিন্ন আবদ্ধকরণ বা ফিক্সেশনের মাধ্যমে মাটিতে আবদ্ধ হচ্ছে। সেখান থেকে উদ্ভিদ যখন সেগুলোকে অ্যাবজর্ব করছে, সেখান থেকে কি হচ্ছে না উদ্ভিদে যখন ছড়িয়ে যাচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন রূপে থাকছে, উদ্ভিজ্জ প্রোটিন থেকে আবার সেটা মাটিতে যখন প্রাণীরা খাদ্য হিসেবে উদ্ভিদকে গ্রহণ করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তখন সেটা প্রাণীজ প্রোটিন রূপে প্রাণীর দেহে প্রবেশ করছে। অর্থাৎ প্রাণীদেহে নাইট্রোজেনের প্রবেশ ঘটে গেল। এরপরে হচ্ছে জীবদেহ থেকে নাইট্রোজেনের মুক্তি। তাহলে এই পয়েন্টটাও আমরা জেনে গেলাম। 3 নম্বর পয়েন্ট আমরা জানব, জীবদেহ থেকে নাইট্রোজেনের কি হচ্ছে, মুক্তি হচ্ছে, অর্থাৎ মাটিতে প্রবেশ করছে, বা আমি এখানে ছোট করে মুক্তিই লিখছি। জীবদেহ থেকে আবার নাইট্রোজেনের মুক্তি কিভাবে করছে দেখো, অ্যাকচুয়ালি নাইট্রোজেনের মাটিতে আবার প্রবেশ করছে কিভাবে দেখো না, এটা আমি বলেছি বিভিন্ন পদ্ধতিতে হয়, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, এই সমস্ত মাধ্যমে হয়। তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশনটা কি দেখো, যখন মাটিতে আবদ্ধ মাটিতে অবস্থিত বিভিন্ন বিয়োজক, যেমন বিভিন্ন জীবাণু, ছত্রাক, ব্যাকটেরিয়া, এদের ক্রিয়ার ফলে যে মৃত জীবদেহ, অর্থাৎ জীবের মৃত্যুর পর তাদের যে মৃতদেহ, সেই মৃতদেহ বিভিন্ন ডিকম্পোজার বা বিয়োজক, অর্থাৎ বিভিন্ন জীবাণু যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা কি করছে, জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড, পরে অ্যামোনিয়ায়, তার মানে জীবদেহের মধ্যে যে প্রোটিন অংশ রয়েছে, প্রোটিন মানে নাইট্রোজেন আছে, সেই প্রোটিন অংশকে প্রথমে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় রূপান্তরিত করছে। অর্থাৎ মৃতদেহ থেকে ওরা কি করছে না, বিভিন্ন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি করছে না, মৃতদেহ থেকে, এটা এখানে লিখি তাহলে বুঝতে পারবে, বিভিন্ন মৃতদেহ থেকে বিভিন্ন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি করছে না, সেই প্রোটিনগুলোকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করছে। এই প্রসেসটিকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। প্রথমে জীবদেহের মধ্যে যে নাইট্রোজেন ছিল, সেই নাইট্রোজেনটাকে অ্যামাইনো অ্যাসিড রূপে এবং অ্যামাইনো অ্যাসিড থেকে কি করছে, অ্যামোনিয়ায় রূপান্তরিত, কার দ্বারা, বিভিন্ন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া যেমন হচ্ছে ব্যাসিলাস মাইকাইটিস একটা এক্সাম্পল। তো সেই ব্যাসিলাসের নাম আমি এখানে লিখছি, অবশ্যই আন্ডারলাইন করতে হবে, সায়েন্টিফিক নেম ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস মাইকয়েডিস, বা তো এখানে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া লিখে দিলেও হবে। তার মানে কি হচ্ছে, জীবদেহ থেকে নাইট্রোজেনের মুক্তি কিভাবে হচ্ছে, মাটিতে কিভাবে আবার পুনরায় ফিরে যাচ্ছে না, বিভিন্ন মৃত পচা গলিত জীবদেহ থেকে বিভিন্ন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি করছে, তাদের দেহস্থ নাইট্রোজেনকে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় রূপান্তরিত করছে, দিয়ে প্রকৃতিতে ফিরে দিচ্ছে, অর্থাৎ মাটিতে আবার আবদ্ধ করছে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। নাম্বার 2 হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কি না,
মাটিতে বসবাসকারী কিছু জীবাণু যারা মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ ভেঙে নাইট্রোজেন মুক্ত করে মাটিতে এই বায়ুমণ্ডলে ফিরে, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক যে মুক্ত নাইট্রোজেন, যেটা নাইট্রোজেন গ্যাস রূপে একেবারে সরাসরি বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়, তাদেরকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। অর্থাৎ এরা কি করে না, এই পদ্ধতিকে বলা হচ্ছে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশনও বলা হয়। একে ডিনাইট্রিফিকেশনও বলা হয়ে থাকে। তার মানে কি, নাইট্রোজেনের মোচন বা ডিনাইট্রিফিকেশন কি, আমি ডিনাইট্রিফিকেশন বলছি, আমি নাইট্রিফিকেশন বলছিলাম, ডিনাইট্রিফিকেশনে চলে এসেছি। নাইট্রিফিকেশন কিছু না, যে এই যে মৃত্তিকার বা মাটিতে যে অ্যামোনিয়া আবদ্ধ হলো, অর্থাৎ মৃত্তিকাস্থিত অ্যামোনিয়া, মাটিতে বসবাসকারী কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে যাদের নাম হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর। এরা কি করছে, এই অ্যামোনিয়াকে কি করছে, বিভিন্ন নাইট্রোজেনের বিভিন্ন যৌগ, যেমন যে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট যৌগে রূপান্তরিত করে দেয়। এইভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তর করার যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। অর্থাৎ প্রথম আমরা পেলাম কি না, অ্যামোনিয়া, মৃত জীবদেহ থেকে অ্যামোনিয়া পেয়েছি। তো এই অ্যামোনিয়াকে বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করছে, প্রথমে নাইট্রাইট পরে সেখান থেকে কিসে রূপান্তরিত করছে না, নাইট্রেট। ছোট করে ধরছে না এখানে, তাহলে বিভিন্ন অ্যামোনিয়া থেকে বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এরা কি করছে, প্রথমে এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথমে নাইট্রাইট তারপরে নাইট্রেটে রূপান্তরিত করে, নাইট্রেট। তাহলে দেখো, এইভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও নাইট্রেট যৌগ রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। এখানে বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সাহায্য করে, যেমন হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর। তো নাইট্রোব্যাক্টরের নামটা লিখছি, নাইট্রোব্যাক্টর। এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেনও আসে যে বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। তাহলে আমরা কিভাবে জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনরায় প্রবেশ করছে সেটাও জেনে গেলাম। তা কিভাবে না, দুটো পদ্ধতিতে হচ্ছে, একটা অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হয়, প্রথমে অ্যামোনিফিকেশন পরে নাইট্রিফিকেশন। মৃত জীবদেহ থেকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়ায় রূপান্তরিত করছে, পরে অ্যামোনিয়া থেকে বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনের মাধ্যমে বিভিন্ন নাইট্রোজেনের যৌগ প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেটে রূপান্তরিত করছে। এরপরে লাস্ট যে স্টেপ, যেটার নাম হচ্ছে কি না, নাইট্রোজেনের মুক্তি, বা এখানে মুক্ত নাইট্রোজেন হয় না। লাস্ট পয়েন্টটাতে আমি প্রথমে ডিনাইট্রিফিকেশন একটা ব্যাখ্যা করতে শুরু করেছিলাম বলেই কথাটা বললাম। তো যাই হোক, এরপরে আমরা নাইট্রোজেনের মুক্তি, অর্থাৎ একেবারে অ্যাটমসফিরিক নাইট্রোজেন, অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে নাইট্রোজেন, সেটা আবার পুনরায় কীভাবে বাতাসে ফিরে আসছে সেটা আমরা দেখব। তাহলে আমরা এই পয়েন্টটা একটু মুছছি। দেখো, লাস্ট যে পয়েন্ট নাইট্রোজেন চক্রের, সেটা হচ্ছে গিয়ে কি না, নাইট্রোজেনের মুক্তি বা ডিনাইট্রিফিকেশন। তাহলে ফোর্থ পয়েন্ট ছিল ডিনাইট্রিফিকেশন। এই ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে কি হয় না, এটাও কিন্তু স্টেপ বাই স্টেপ হয়। আমরা দেখেছি অ্যামোনিফিকেশনের পর নাইট্রিফিকেশন ঘটেছে, তারপরে কিন্তু ডিনাইট্রিফিকেশন হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় মাটির নাইট্রেট বা নাইট্রোজেন ঘটিত, আমরা প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট বলেছিলাম, তাই জন্য বলছি যে নাইট্রেট বা নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে ব্যাকটেরিয়ার ক্রিয়ায় যে প্রক্রিয়ায় মুক্ত নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় বা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্যাস পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায়, তাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন বা
নাইট্রোজেনের মুক্তি। এখানে বিভিন্ন যে সমস্ত ব্যাকটেরিয়া হেল্প করে তাদেরকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়, যেমন হচ্ছে সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স ইত্যাদি। তার মানে কি না, এখানে বাতাসের মাটিতে যে নাইট্রেট যৌগ, এই নাইট্রেট যৌগ থেকে কি হচ্ছে না, পুনরায় যে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। অর্থাৎ ধরো আমি যদি লিখি NO3- নাইট্রেট থেকে NO2 হলো, NO2- থেকে হবে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অক্সাইড এবং N2O। এই N2O এবং NO থেকে তৈরি হচ্ছে কি, নাইট্রোজেন। অর্থাৎ কিছুই না, ব্যাপারটা খুব সিম্পল। তোমরা বলবে নাইট্রেট যৌগ থেকে বাতাসের নাইট্রোজেন তৈরি হওয়ার, অর্থাৎ তুমি সিম্পলিভাবে এইভাবেও লিখতে পারো যে এই নাইট্রেট যৌগ থেকে কি হচ্ছে, বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন এর মুক্তি হচ্ছে। কিসের মাধ্যমে না, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে। যেমন একটা নাম লিখতে পারো সিউডোমোনাস ব্যাকটেরিয়া, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। যেহেতু ডিনাইট্রিফিং এর সাহায্য করে এই জন্য এদের নাম হচ্ছে ডিনাইট্রিফিকেন্স। তো এরা কি করছে, বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে ফিরিয়ে দিচ্ছে। তা এই হলো পুরো নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপের ব্যাখ্যা। তার মানে আমরা এটাও জেনে গেলাম, অ্যামোনিফিকেশন জানলাম, নাইট্রিফিকেশন জানলাম এবং নাইট্রোজেনের মুক্তি সম্পর্কেও জানলাম। এবার নাইট্রোজেন চক্রের তাহলে কি তাৎপর্য পাচ্ছি, যে নাইট্রোজেন চক্রের মাধ্যমেই প্রকৃতির নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে এবং জীবদেহের যে কোষ গঠনের জন্য যে নাইট্রোজেনের প্রয়োজন হয় সেই নাইট্রোজেন আমরা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন থেকেই পাই এবং এই নাইট্রোজেন আমরা সরবরাহ থাকে বলেই আমাদের জীবগুলোর অস্তিত্ব বজায় আছে। এবার আমরা এই নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্রর যে শব্দ ছক সেটা আমরা একটু জানবো। আমাদের পরীক্ষার সময় ব্যাখ্যাটার থেকেও ব্যাখ্যা আসে না বেশি, কারণ এখানে এই ধাপগুলো সম্পর্কে কোয়েশ্চেন আসে, মানে এখান থেকে পুরো নাইট্রোজেন চক্রের ধাপসমূহ আলোচনা করো, ব্যাখ্যা খুব কম আসে, শব্দচিত্রের মাধ্যমে ব্যাখ্যাটা বেশি আসে। আর কি হয় না, এখান থেকে প্রাকৃতিক আবদ্ধকরণ কীভাবে হয় আসতে পারে, এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, অর্থাৎ এটাকে ইগনোর করলে হবে না, এটা পুরোটাই মুখস্থ করতে হবে, কিন্তু কেটে কেটে এখান থেকে কোয়েশ্চেন আসবে। আর যেটা আসে শব্দ ছক, যেটা সেই শব্দ ছকের মাধ্যমে কিভাবে নাইট্রোজেন চক্র সম্পন্ন হয় সেটা ব্যাখ্যা আসে। দেখো এটা বিভিন্ন বইতে নাইট্রোজেন চক্রের যে শব্দ ছক সেটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। আমি একটা ইন জেনারেল কি ঘটনা ঘটে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং সেই অনুযায়ী তোমাদের কাছে অনেক বই আছে, যে কোনো একটা বই ফলো করবে এবং সেখান থেকে সেটা রেডি করবে। দেখো প্রথম আমরা নাইট্রোজেন পাই কোথায়, অর্থাৎ প্রথম আমরা যে নাইট্রোজেনটা পাই সেটা হচ্ছে অ্যাটমসফেরিক নাইট্রোজেন। তারা আমরা লিখতে পারি, আচ্ছা বাংলায় লিখি বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন। প্রথম যে নাইট্রোজেন পাচ্ছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন, এটাই হচ্ছে মেন সোর্স বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন, শর্টে লিখছি। তো প্রকৃতির নাইট্রোজেনের মেন উৎস হচ্ছে কি, এটাই হচ্ছে সোর্স, মেন সোর্স হচ্ছে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন। এবার এই বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনটাকে নিয়েই আবদ্ধকরণ হবে, জীবদেহে প্রবেশ হবে, আবার মুক্তি ঘটবে। তো দেখো এই নাইট্রোজেন, বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনগুলো কিন্তু আমরা নাইট্রোজেন রূপে ব্যবহার করতে পারি না। এর যে ইউজেবল ফর্ম, অর্থাৎ যেভাবে আমরা ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে কি কি রূপে ব্যবহার করতে পারি। দেখো অ্যামোনিয়া রূপে, অর্থাৎ NH3, অ্যাকচুয়ালি এর অ্যামোনিয়াম আয়ন রূপে ব্যবহার করতে পারি, NH4- আয়ন রূপে ব্যবহার করি, NO2- রূপে ব্যবহার করি এবং
NO3 নাইট্রেট এবং নাইট্রাইট এই সমস্ত ফর্মে আমরা এগুলোকে ইউজ করতে পারি। আমরা সরাসরি বায়ুর নাইট্রোজেনকে ব্যবহার করতে পারি না। তার মানে এগুলো হচ্ছে কি না ব্যবহারযোগ্য নাইট্রোজেন বলতে পারি। এই রূপে আমরা ব্যবহার করি। তাহলে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন এই সমস্ত রূপে আসে কিভাবে? বিভিন্নভাবে ফিক্সেশনের মাধ্যমে। সেই ফিক্সেশনগুলো কি কি না আমরা এক্ষুনি পড়েছি। একটা হচ্ছে প্রাকৃতিক ফিক্সেশন, তাহলে প্রাকৃতিক উপায়ে একটা হয়, একটা হচ্ছে জীবজ উপায়ে হচ্ছে, আর একটা হচ্ছে শিল্পজাত উপায়ে হচ্ছে। তাহলে এই সমস্ত উপায়ে আমাদের নাইট্রোজেনগুলো ফিক্সেশন হচ্ছে। তাহলে আমরা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন থেকে ফিক্সেশনগুলো বলতে পারি। তাহলে প্রাকৃতিক উপায়ে এইভাবে ফিক্সেশন হচ্ছে, জীবজ উপায়ে এইভাবে ফিক্সেশন হচ্ছে, এবং শিল্পজাত উপায়ে এভাবে ফিক্সেশন হচ্ছে। তো এবার দেখো এই নাইট্রোজেনকে, এই যে বাতাসের নাইট্রোজেন, এই সমস্ত ব্যবহারযোগ্য নাইট্রোজেন করে তুললোকে বিভিন্ন প্রাকৃতিক উপায়, জীবজ উপায়, শিল্পজাত উপায়। সেগুলো কিভাবে হয় আমরা ব্যাখ্যা করে নিয়েছি। এবার এইগুলোকে ব্যবহার করতে, এগুলো জীবদেহে প্রবেশ করতে হবে। তাহলে এই নাইট্রোজেন কিভাবে জীবদেহে প্রবেশ করবে না এখান থেকে এই সমস্ত নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হচ্ছে। তো এখান থেকে কোথায় যায় না উদ্ভিদ দেহে যায়, উদ্ভিদ দেহে যায়, অর্থাৎ মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ হিসেবে উদ্ভিদ দেহে এরা কি করছে? এগুলো শোষণ করছে। শোষণ করার পর সেই উদ্ভিদ দেহ থেকে কোথায় আসছে না প্রাণী দেহে। অর্থাৎ দেখো জীবদেহে এখানে তাহলে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতি ব্যাখ্যা হয়ে গেল। খুব সিম্পল করে ব্যাখ্যা করছি। আবার দেখো উদ্ভিদ দেহে এবং প্রাণীদেহ অর্থাৎ জীবদেহে, নেক্সট যে পয়েন্ট, মেন পয়েন্ট, যে নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ, জীবদেহ কিন্তু প্রবেশ ঘটে গেল। তাহলে উদ্ভিদ দেহ থেকে প্রাণীদেহে কিসের মাধ্যমে এসছে? বাই ফুড, অর্থাৎ খাদ্যের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রাণীদেহে আসছে। এবার কি হচ্ছে দেখো, প্রাণীদেহে আসার পর আবার প্রাণীদেহ থেকে আমরা বলেছি পুনরায় মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ করবে। তাহলে কি হবে? এই প্রাণীদেহ এবং উদ্ভিদ দেহ এরা কি করবে? এদের যখন মৃত্যু ঘটবে বা পচন ঘটবে তখন কি হবে? এদের মৃত্যুর পর কি হবে? এদের যখন মৃত্যু ঘটে যাবে তখন কি ঘটবে না বিভিন্ন যে সমস্ত বিয়োজক আছে অর্থাৎ ডিকম্পোজার আছে, ডিকেইং ব্যাকটেরিয়া বলা হয়, বা বলতে পারি বিভিন্ন বিয়োজক। এই বিয়োজকের মাধ্যমে কি করবে না এরা অ্যামোনিফিকেশনের মাধ্যমে, আমরা পড়লাম কিভাবে হচ্ছিল না অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এর মাধ্যমে কিসে রূপান্তরিত হচ্ছে? আবার এইগুলোতে রূপান্তরিত হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে দেখো, অ্যামোনিফিকেশনের মাধ্যমে কি হচ্ছে না সেটা আবার পুনরায় সেই ইউজেবল ফর্মে অর্থাৎ ব্যবহারযোগ্য নাইট্রোজেনে রূপান্তরিত হচ্ছে। অ্যামোনিফিকেশন বলতে পারো, নাইট্রিফিকেশন বলতে পারো, দুটোই বলতে পারো। অ্যামোনিফিকেশন, এখানে নাইট্রিফিকেশন। অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশনের মাধ্যমে কি হচ্ছে? এছাড়াও আমরা বলেছি বিভিন্ন প্রাণী দেহ থেকে যে সমস্ত বজ্র পদার্থ নির্গত হয় তার মাধ্যমেও কিছু নাইট্রোজেন আমরা পরিবেশে ফিরিয়ে দিই। তার মানে আমরা বলতে পারি আমাদের ইউরিনের মাধ্যমে আমরা ইউরিয়া নির্গত করি সেখান থেকেও। তাহলে প্রাণী দেহ থেকে আর একটা প্রসেসে এমন এইভাবে যেতে পারে, সেটা কিসের মাধ্যমে না রিচন পদার্থের মাধ্যমে বলতে পারো, অর্থাৎ অ্যামোনিফিকেশনের মাধ্যমেই হচ্ছে, যেটা কি হচ্ছে প্রাণীদেহ থেকে কি নির্গত হচ্ছে না ইউরিয়া, মূত্রের মাধ্যমে সেই ইউরিয়া নির্গত হচ্ছে, তার মাধ্যমে আমরা কিছুটা পরিমাণ নাইট্রোজেনকে কি করছি পরিবেশে ফিরিয়ে দিচ্ছি। তারপরে কি হচ্ছে দেখো,
এবার কিভাবে নাইট্রোজেনের মুক্তি ঘটছে না, আবার সেই ফর্মে মিডল, এটা হচ্ছে মিডল, এই ফর্মে আবার চলে এলো জীবদেহ থেকে, আবার মাটিতে আবদ্ধ হয়ে গেল। মাটিতে আবদ্ধ হওয়ার পর কিভাবে আবার অ্যাটমসফেরিক নাইট্রোজেনে রূপান্তরিত হবে না, এখান থেকে আবার বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনে কিভাবে রূপান্তরিত হবে না, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে, অর্থাৎ ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে কি হবে না, সেগুলো আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে। তার মানে এখানটাই হবে ডিনাইট্রিফিকেশন। বিভিন্ন ব্যাকটেরিয়ার নামগুলো এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো। নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফিকেশন, সিউডোমোনাস যে ব্যাকটেরিয়া, এরা কি করছে আবার সেটাকে বায়ুমণ্ডল। এটা হচ্ছে ইন জেনারেল নাইট্রোজেন চক্র। এইভাবে হয়, বিভিন্ন বইতে বিভিন্নভাবে সাজিয়ে লেখা আছে। তোমাদের যেটা এইটা ভালো করে বুঝলে, যে কোনো বই থেকে যে কোনো নাইট্রোজেন চক্র দেখলেই বুঝে দেখলেই এবার বুঝতে পারবে না কি না। মধ্য কথা হচ্ছে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন, এটাই একমাত্র সোর্স অফ নাইট্রোজেন। এই নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় বিভিন্ন উপায়ে। কী কী উপায়ে? প্রাকৃতিক উপায়ে হয়, জীবজ উপায়ে হয়, শিল্পজাত উপায়ে হয়। নিয়ে আবদ্ধ হওয়ার পর সেটা কি হয় না, মাটিতে আবদ্ধ হলে আমরা সেখান থেকে আমরা তো মাটি খাই না, নাইট্রোজেন পাবো। কি হয় না, সেটা উদ্ভিদ দেহে যায় এবং উদ্ভিদই হচ্ছে সোর্স অফ ফুড। তো সেই উদ্ভিদ থেকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে খাদ্যের মাধ্যমে আমাদের প্রাণী দেহে প্রবেশ করে, এবং প্রাণী দেহ এবং উদ্ভিদ দেহ এদের মৃত্যুর পর কি হয়, বিভিন্ন বিয়োজক বা ডিকম্পোজার বা অণুজীবের সহায়তায় কি হয়, আমাদের দেহটা, জটিল দেহটা বিয়োজিত হয়ে সরল হয়ে যায়, এবং শরীরের মধ্যে যে সমস্ত মৌলগুলো ছিল সেগুলো অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশনের মাধ্যমে আবার মাটিতে আবদ্ধ হয়ে যায়, এবং মাটির এই সমস্ত নাইট্রোজেনগুলো আবার কিছু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে, ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে সেগুলো আবার বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন রূপে মুক্ত হয়। তাই এটা হচ্ছে পুরো নাইট্রোজেন চক্রের ব্যাখ্যা। এবার দেখো, এরপরেও কিছু একটা পার্ট আছে যেটা তোমাদের পরীক্ষার সময় অনেক সময় আসে। তাহলে এইভাবে তোমরা ব্যাখ্যাটা পড়বে যে কিভাবে নাইট্রোজেন চক্র শব্দ ছকের মাধ্যমে যে দেখাতে হয়, বিভিন্ন বইতে বিভিন্ন মডিফাই করে। আমি এটা এমনি জাস্ট করলাম, এটাকেই ভালো করে মডিফাই করে সুন্দর করে করলে আর কোনো অসুবিধা হবে না, বা বইতে যেটা আছে মডেল রূপে সেটা দেখে নেবে। এছাড়াও নাইট্রোজেন চক্র থেকে মাধ্যমিকে আর একটা কোয়েশ্চেন খুব আজকাল আসছে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে কি, যে নাইট্রোজেন চক্র এবং মানুষের ক্রিয়াকলাপ। নাইট্রোজেন চক্র এবং মানুষের ক্রিয়াকলাপ, অর্থাৎ নাইট্রোজেন চক্রের সঙ্গে মানুষের ক্রিয়াকলাপ কিভাবে জড়িত। দেখো আমি একটু বলে দিই যে মানুষ নানা ধরনের কাজকর্ম করেন, বিশেষ করে নাইট্রোজেন গঠিত সার অধিক পরিমাণে এখন ব্যবহার করা হচ্ছে, ফলে জীবজগৎ, মাটি, জল, বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেনের পরিমাণ সেটা কিন্তু বহুগুণ বেড়ে চলেছে। এসবের কারণে কি হচ্ছে না, কিছু ক্ষতিকারক দিক বা কিছু ঘটনা ঘটছে। সেগুলো হচ্ছে যেমন হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, একটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস, শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। আমরা জানি N2O হচ্ছে একটা শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। এই নাইট্রোজেনের ব্যবহার আজকাল খুব বেড়ে যাওয়ার কারণে এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে না, বা একটা এরা গ্লোবাল ওয়ার্মিংয়ে সাহায্য করছে, যার ফলে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও নাইট্রোজেনের আরও অন্যান্য অক্সাইড, যেমন নাইট্রিক অক্সাইড, NO, এদের ঘনত্ব বেড়ে যাচ্ছে, যার ফলে পরিবেশের দূষণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কারণ কোনো জিনিসেরই অতিরিক্তটা ভালো নয়। নাইট্রোজেন সংবন্ধন ভালো, কিন্তু যদি এর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু পরিবেশের ক্ষতি হবে। তাহলে মানুষের ক্রিয়াকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে ব্যাঘাত ঘটাচ্ছে, বা নাইট্রোজেন চক্রের যে ব্যালেন্স সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন অঞ্চলে মাটি এবং বিভিন্ন নদী আর হ্রদের জলে অম্লীকরণ ঘটছে বা অ্যাসিডীকরণ ঘটছে। কিভাবে? দেখো, অ্যাসিড বৃষ্টির ফলে কলকারখানার অ্যাসিড মিশ্রিত জল, রাসায়নিক সার ইত্যাদি মেশার ফলে মাটি এবং নদী এবং হ্রদের জলের অম্লতার পরিমাণ বা অ্যাসিডিকের পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে অধিক আম্লিক মাটি চাষের জন্য খুবই ক্ষতিকারক হচ্ছে, এবং জল অধিক অম্ল হয়ে পড়ে, ফলে জল দূষণ ঘটছে, জলজ প্রাণী এবং অন্যান্য প্রাণীদের, উদ্ভিদ ও প্রাণীদের মৃত্যু ঘটছে। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন চক্রের
ক্রিয়াকলাপ, মানুষের ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন চক্র কিভাবে একে অপরের সঙ্গে জড়িত, এই কোয়েশ্চেনটাও কিন্তু আসে। তাহলে তোমরা এই চ্যাপ্টারের প্রথম যে টপিক পড়ালাম, ভালো করে নাইট্রোজেন চক্র সম্পর্কে পড়বে, নাইট্রোজেন চক্র শব্দছকের মাধ্যমে আঁকবে এবং নাইট্রোজেন চক্র এবং মানুষের ক্রিয়াকলাপ, এবং এখান থেকে খুব আসে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং এই সমস্ত যে সমস্ত অণুজীবরা সাহায্য করে তাদের সায়েন্টিফিক নেম ইংরাজিতে পুরো বানান সহ মুখস্থ করবে, নিয়ে পুরো খাতায় সুন্দর করে লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।